যে কোনো দেশে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান একটা ডিক্টেটরশিপ থেকে বেরোয় আসা একটা বড় ওয়ে। তো এখানে কিন্তু ইতিপূর্বে যতগুলো কথা এসছে যে কোনো অভ্যুত্থান কোথাও হলে তারপরে সেখানে যে দল, উপদল, গ্রুপ, উপগ্রুপ থেকে যে বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, কারণ প্রতিষ্ঠানগত ভেঙে পড়ে। এরপরে যে সরকার আসে তাকে অনেক বেশি শক্ত হতে হয়। ডক্টর ইউনূস সরকারের কি শক্ত হওয়ার জায়গাটাতে কোনো ঘাটতি দেখছেন? না, দ্যাটস এ ভেরি ভেরি গুড পয়েন্ট। দেখেন, আমরা যদি এই প্রশ্নটাকে এখানে যাই যে এই টোটাল ঘটনা কেন ঘটতেছে, এই সামাজিক নৃশংসতা কেন হইতেছে, এই পাওয়ার প্র্যাকটিস কেন হইতেছে, বা পুলিশ মানে একটা ইউনিট হিসাবে কেন কাজ করতে পারতেছে না, এই সকল প্রশ্নের উত্তর উইল গো ব্যাক টু দ্য কোশ্চেন যে আমরা গত 15-16 বছর এমন একটা রাজনৈতিক শাসনের মধ্যে ছিলাম যেটা একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল, একটা মাফিয়া স্টেট ছিল, একটা একনায়কতান্ত্রিক সরকার ছিল, এবং একটা কমপ্লিটলি পুলিশ স্টেট ছিল যেখানে নাগরিক অধিকারের কোনো জায়গা ছিল না। এবং আমাদের রাষ্ট্রের সকল ইনস্টিটিউশনগুলো ফেল করছে, সকল ইনস্টিটিউশন। দেখেন, জুডিশিয়ারি ফেল করছে, পুলিশ তো গুম খুন পলিটিক্যাল ওয়েপন হিসাবে ইউজ করছে, রাজনৈতিক দল হিসাবে আপনার ছাত্রলীগ, যুবলীগ জাস্ট পলিটিক্যাল থাকস হিসাবে তারা ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে। বিরোধী দল বিএনপি এবং জামাতকে অত্যাচার নির্যাতন করে আপনার কর্নার করে ফেলা হয়েছে। তো এত বড় একটা শূন্যতার মধ্য দিয়ে যখন আমরা পরিবর্তনের মধ্যে গেলাম, তখন আপনি রাতারাতি হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যাবে এটা আশা করাটা ঠিক না। আপনাকে এটা ধরে নিতেই হবে যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাব, এবং এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমাদের কিছু ত্রুটি দুর্বলতা থাকবে। তো সেই জায়গা থেকে আমার প্রথম পয়েন্ট হলো যে এই যে ডিসঅর্গানাইজেশন যেটা আমরা দেখতেছি, এই ডিসঅর্গানাইজেশনটার জন্য খুব বেশি হোপলেস হওয়ার কিছু নাই। এটা খুব এক্সপেক্টেড ছিল। আপনি একেবারে রাতারাতি হাসিনার 15 বছরের সরকার পড়ে গেছে, আপনি পরের দিন সকালে খুব সুন্দর একটা গভর্নমেন্ট সিস্টেম ডেভেলপ করে ফেললেন, এটা কোথাও হয় না। অনেক জায়গায় ট্রানজিশন পিরিয়ড এর চাইতে খারাপ পরিস্থিতি হয়। আপনি মানে অনেকগুলো দেশে যদি আপনি দেখেন যে খুব বাজে সিচুয়েশন হয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা ওয়ে বেটার আছি। তো আমি প্রথম ইন্টারিম গভর্নমেন্টকে, তারা যথেষ্ট উইক, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, আমি 100% এগ্রি করি। পুলিশ ডিপার্টমেন্ট এখন পর্যন্ত আপনার ডেভেলপ করে নাই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে হাসিনা যখন পলায়ে গেছে তখন পুলিশও পলায়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও পলায়ে গেছে, তাই না? তো আপনি সেই জায়গা থেকে রিবিল করবেন আর আপনার সব কিছু হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে, এটা তো হয় না। এটা খুব আনএক্সপেক্টেড না। ধন্যবাদ জনাব ডক্টর গালিব। কামাল ভাই, সরাসরি আপনার কাছে আছে। একটি প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শত শত মানুষের সামনে নৃশংসভাবে থেতলে বিবস্ত্র করে খুন করার পরে তার উপর দাঁড়িয়ে আবার নৃত্য করা। খুব রিসেন্টলি যুবদলে একজনকে খুন করা হয়েছে। দেশে একটা সরকার আছে না, সরকারের কি কাজ? আমার সিম্পল কোশ্চেন, সরকার আছে কিনা? সরকার তো একটা, নিঃসন্দেহে সরকার। সরকারের কি কাজ? এই ব্যাখ্যাটা দেন আপনি আমাকে। এই ব্যাখ্যাটা যদি খুঁজেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিরকম ভাই বলেন তো একটু। বাহ, সরকার কেন এটা করতে দিচ্ছে? এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনা। অনেক দিন ধরে তো অনেক কিছু ঘটতেছে। পটিয়ায় যে ঘটনা ঘটলো, পাটগ্রামে যে ঘটনা ঘটলো, এগুলো সরকার ঘটতে দিল কেন? এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন, এই সরকার প্রমাণ করেছে যে তারা বলতে চেয়েছে যে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি একজন লোককে যা কিছু বলে মারো, তোমার কেউ কিছু বলবে না। একজন লোককে অ্যারেস্ট করা হয়েছে, তাকে পুলিশ দাঁড়ায় আছে পাশে, তার গলার মধ্যে আলের মধ্যে আপনি জুতার বাড়ি মারতেছেন। লোকটা খুব খারাপ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি মারতেছেন, পাশে পুলিশ দাঁড়ায় থাকে কিভাবে? তাকে কি পুলিশ ফেরানোর চেষ্টা করছে? যদি এমন হতো সে ফেরানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই, তখন আমি বলতে পারতাম। যদি এমন হতো যে কোথাও চাঁদাবাজি সারা দেশে চলছে, এবং আমার ধারণা চাঁদাবাজি বলেন, দখলদারিত্ব বলেন, এর 80% করতেছে বিএনপির লোকজন অথবা বিএনপির নামধারী লোকজন, এটা আমার ধারণা। আমার ধারণা ভুল হতে পারে, আমি এইভাবে দেখি। যদি 80% ক্ষেত্রে চলে, কোথাও কি এমন ঘটেছে যে পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে, বিএনপি মিছিল করে তাকে ছাড়াই নিয়ে আসছে? কোথাও এমন হয়েছে পুলিশ থানাও ঘেরাও করে তাকে নিয়ে আসছে? হ্যাঁ, পাটগ্রামে কিন্তু হয়েছে, পাটগ্রামে ওইটাই হয়েছে, একটা দুটা হয়েছে, পাটগ্রামে ওইটাই হয়েছে, আমি পাটগ্রামে ওইটাই হয়েছে। তো আপনি এগুলিকে করতে দিয়েছেন কেন? একটু গালিব ভাই কাছে, গালিব ভাই কি বলবেন? না, আমি একটু ওনার পয়েন্টে বলি যে কয়েকটা জায়গায় আমি অ্যাগ্রি করি। একটা জায়গা হলো যেখানে মাসুদ ভাই বলতেছেন যে এই সরকারের শুরুতে তার যে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, এবং সেইখানে একটা কনসিস্টেন্সি থাকা, যে আপনি পিক অ্যান্ড চুজ করবেন না, আপনি বায়াসড হবেন না, এই জায়গাটা আমি অ্যাগ্রি করি। সেকেন্ড, আরেকটা জায়গায় খুব একটা স্ট্রং পয়েন্ট মাসুদ ভাই বলছে, সেটা হলো যে আপনি যদি কিছু লোককে শাস্তি দেন, তাই না, তাহলে দ্যাট উইল সেট অ্যান এক্সাম্পল। দেখেন, আমরা যখন সমাজে শাস্তির ব্যবস্থা করি অপরাধের কারণে, তখন এটা দুইটা ফিলসফি থাকে। একটা ফিলসফি হলো জাস্টিস, যে একজন লোক হচ্ছে ডেপ্রাইভড হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, আমি যে অন্যায় করছে তাকে শাস্তির মধ্য দিয়ে আমি তার জন্য জাস্টিস এনশিওর করতেছি, এটা হলো একটা ডাইমেনশন। আরেকটা ডাইমেনশন হলো
যে আমি এটার মধ্য দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে চাই যাতে করে সমাজের অপর মানুষ এটা দেখে ভয় পায়, তারা যেন অন্যায় না করে। কারণ এই কারণে ধরেন আপনি 100% সবাইকে তো শাস্তি দিতে পারবেন না, সিস্টেমের মধ্যে দিয়ে কেউ বাইরে যাবে 10% 5%, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি বড় বড় কতগুলো এক্সাম্পল তৈরি করতে পারেন তাহলে বাকিরা এখান থেকে একটা লেসন নেবে। তাহলে এই সরকারের একেবারে শুরুর দিকে আপনার হচ্ছে আমলাতন্ত্রে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, জুডিশিয়ারিতে একটা ম্যাসিভ পরিবর্তন দরকার ছিল, পুলিশে কিছুটা ম্যাসিভ পরিবর্তন বাই ডিফল্ট হয়েছে, পলায় ঠলায় গেছে তো অনেকে, সেই কারণে হয়েছে, কিন্তু অল্টারনেটিভ লিডারশিপ ভালো হয় নাই। এই জায়গায় আমি ওনার সমালোচনাকে 100% এগ্রি করি। কিন্তু একটা জায়গায় আমি মনে করি যে মাসুদ ভাইয়ের যে ফ্রেমিং, সে ফ্রেমিংয়ের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আপনি যখন টোটালি এই সরকারকে রেসপন্সিবল বলতেছেন তখন আপনি আন্ডারমাইন করতেছেন যে এর আগের 16 বছরে শেখ হাসিনার সরকার যে ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা তৈরি করছে সেখানে আমাদের সকল ইনস্টিটিউশনের 12টা বাজায় দিয়ে গেছে, তাই না? তার গভর্নমেন্টে আপনার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ, বিজনেসম্যান, পলিটিক্যাল পার্টি সব এক বিন্দুতে এসে দাঁড়াইছে। উনি বললেন যে প্রায় মানে ক্ষমতাবান সৃষ্টিকর্তা মতো ঈশ্বরের মতো ক্ষমতাবান ছিল, এ কথাটা সত্য। এবং এর মধ্য দিয়ে যে সিস্টেম তৈরি হয়েছে সেই সিস্টেমকে রিবিল্ড করাটা একটা অত্যন্ত কষ্টকর কাজ। কাজে আপনি যদি সেই রিস্ক ফ্যাক্টরটাকে অ্যানালাইসিস না করে বর্তমান সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন এবং তাকে একটা স্বাভাবিক সরকারের মতো আপনি রেটিংয়ের অ্যাগেনস্টে জাজ করেন, তাহলে আমি মনে করি সেটা ফেয়ার হয় না। এই জায়গাটাতে আমি মনে করি যে এই ফ্রেমিংটা ঠিক না। যদি আমরা আমাদের টোটাল ফোকাসটা মনে করি যে সরকারের পারফরমেন্সের জায়গাটা আমি নিয়ে যাব, ফ্রেমিংটা এই জায়গা থেকে আসা দরকার যে আমরা একটা ভঙ্গুর, যেখানে আমার কোনো ইনস্টিটিউশন কাজ করতেছে না, সেখান থেকে আমরা বিল্ড আপ করতেছি। এবং তার যে পজিটিভ দিকগুলো, যেমন একটা পজিটিভ দিক দেখেন, আজকে ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হইতেছে। বাংলাদেশে লাস্ট কবে আপনি এইভাবে রাজনৈতিক দলগুলো একসাথে আলাপ আলোচনা করে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে কিছুটা আগাইছে? এক্সাম্পল তো আমাদের নাই। তো এই যে একটা অসাধারণ কাজ হইতেছে, এটাকে আমাদেরকে কংগ্রাচুলেট করতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, যে এই ফ্রেমওয়ার্কের ব্যাপারে আমার ডিসএগ্রিমেন্ট আছে, কিন্তু ওনার বাকি যে পয়েন্ট, যে এই সরকার যেই ম্যাসিভ পরিবর্তনের প্রয়োজন ছিল সেটাকে সিস্টেম্যাটিকলি, ইম্পার্শিয়ালি, এক্সাম্পল সেট করার মতো লেভেলে করতে পারে নাই, এই সমালোচনার ব্যাপারে আমি এগ্রি করি। মাসুদ ভাই, এই একেবারে গালিব ভাই যেটা বললেন যে এই সরকারকে কি একেবারে স্বাভাবিক অন্য কোনো নির্বাচিত সরকারের মতো বিবেচনা করা, সাথে আরেকটা বিষয় যুক্ত করি যে এই যে এখন যে সরকার আছে, এই সরকার তো বেসিক্যালি একটা সরকার যাকে সব রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই সমর্থন করে সামাজিকভাবে যে একটা নিরাপত্তা বলয় তৈরি করবার কথা, সেই জায়গা থেকে কোনো ঘাটতি মনে করছেন কিনা? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। জিনিসটা হলো কি, ভালো করলে পুরস্কার দেবেন, খারাপ ওই যে আমরা দৌড় প্রতিযোগিতা হয় না, যদি সবাই জানতো যে আগে যাবে তার জন্য কোনো পুরস্কার নাই, অথবা যে সবার শেষে যাবে তার জন্য কোনো তিরস্কার নাই, তাহলে ওইটা দেখবেন যে ওই এন্ড পয়েন্টে কেউ কখনো যাইতোই না। আগেই গান বাজনা করে মাঝখানে চানাচোর টানাচোর খেয়ে চলে যেত। হিসাবটা হলো এখানে যে আপনি একটা ভুল কাজ করলেন, তার জন্য আপনার একটা শাস্তি হতে হবে। বাংলাদেশে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সময়ের মধ্যে তার 3বার চাকরি যাওয়া উচিত ছিল। উনি জানে আমি রাত 3টার সময় প্রেস কনফারেন্স ডাকি আর শেষ রাতে যে থানায় যাই, আমি যাই কিছু বলি না, কেন বলি যে মেয়েদের পোশাক টোশাক ঠিক না, এটা বলি। আবার বলি যে ওই যারা এই সমস্ত পোশাক পরে তারা সিগারেট খায়, এগুলি বলি। এগুলি বললে আমার কিছু হবে না, এই জন্য উনি থেকে যান। কারণ উনি যখন কিছু হয় না তখন ওনার যে পুরা চেইনের মাথা থেকে শেষ পর্যন্ত সবাই জানে কিছু হবে না, কারণ আমি এই মন্ত্রীর সঙ্গে আছি, মন্ত্রীরও কিছু হয় না, আমারও কিছু হয় না। ন্যায় নীতির কথা বলি, বলে নিয়ে আমি করি কি, বলে নিয়ে আমি আমার যত মামলা আছে সব আমি নির্বাহী আদেশে উঠাই নিয়ে আমি বলি যে আমি একটা বিচার বিভাগে একটা স্বাধীনতা কায়েম করেছি, বিচারের শাসন কায়েম করবো আমরা এখানে। হবে না, কারণ আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি অতি সাধারণ, আপনি যে কোনো মানুষ, আপনি যে কোনো বাঙালি, প্রমাণ করে দিয়েছেন আপনি। তো আপনি কীভাবে চালাবেন না ভাই? আপনি কীভাবে চালাবেন? একটা উদাহরণ দেখেন, আপনি কতগুলো কথা বলি, এগুলো শুনলে মানুষ বলবে যে ভাই এটা পক্ষ নেই। এই যে ইশরাকের মতো একটা লোকে, ইশরাককে আপনি শপথ করে দিলেন না, কেন দিলেন না? হাইকোর্টের আদেশ ছিল না, হাইকোর্ট দিলেন না। আবার উত্তরে যে একজন লোকে বানাইলেন, যে লোকের বিরুদ্ধে হিজবুত তাহরির হওয়ার আছে, অভিযোগ আছে, প্রমাণও আছে, তাকে বানাইলেন, কেন বানাইলেন? লজিকটা দেন। এখন যখন আপনি কোনো লজিক না দিতে পারবেন তখন তো আমি বলবো মাল খাই করছেন, তখন আমি বলবো, এটা লোকজন বলবে। এই যে পাবলিক পারসেপশন, দিস ইজ ভয়ঙ্কর। মাসুদ ভাই, আপনার উনি কাছে কি করলেন? এজাজ সাহেব কি করলেন? গাবতলী হাটটা পর্যন্ত ইজারা দিলেন না, কুরবানি ঈদ হয়ে গেল। আমি যদি তুলনা করতে, জাস্ট খালি তুলনা করেন, গত বছর গাবতলী হাট থেকে কুরবানির সময় কত টাকা ইনকাম হয়েছিল আর এইবার ঈদের সময় কত টাকা ইনকাম হয়েছে, দেখেন অর্ধেক হয় কিনা, খবর নিয়ে দেখেন টাকা গেল কই। প্রশ্নগুলি করবে কে? এখন কথা হলো কি, আপনি বসে, আপনাকে বানানো হয়েছে উপদেষ্টা, আপনার দিকে আমি তাকে আছি মুগ্ধ নয়নে,
একটা করে ঘটনা ঘটান আর আমি বোঝার চেষ্টা করি আপনি আসলে কে। একসময় দেখি যে আপনার নৈতিক অবস্থা আমার চেয়েও খারাপ, তা আমি আপনাকে মানবো কেন ভাই? কোন দেশকে, যে দেশ সবচেয়ে খারাপ অবস্থায় ফেলে রেখে গেছে একজন লোক, তার মানে এখন নর্মালের চেয়েও যোগ্যতর একজন লোক দরকার, একাধিক লোক দরকার, একটা গ্রুপ দরকার। আর আমরা পাইছি কি একেবারে সাধারণ না, এরা জানেই না কিছু, জাস্ট জানে না কিছু। মাসবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, কথা বলছেন মির্জা গালিব, আপনার কাছে আসি। এখন একটা কামাল ভাই প্রশ্ন তুলেছে, একেবারে এই সরকারের সম্পর্কে পারসেপশন একেবারে দিনকে দিন খুব খারাপ হচ্ছে এবং তাদের মধ্যে একটা বিপ্লব পরবর্তী সরকারের যে দৃঢ়তা থাকার দরকার, তার দৃঢ়তা কিছুই নাই। আমি আগের যেটা বলছি আমার পয়েন্ট সেখানেই, যে সরকারের যে সমালোচনাগুলো উনি করছেন তার অনেকগুলো পয়েন্ট ভ্যালিড, এই জায়গায় আমার কোনো দ্বিমত নাই। সরকারের পারফরমেন্স আরও ভালো হতে পারতো, কিন্তু এই সমালোচনার মধ্য দিয়ে আপনি যদি সরকারকে বলেন যে খুব ব্যর্থ বা খুব পুর হয়ে যাচ্ছে, তাহলে আপনি দুইটা জিনিস এখানে আন্ডারস্টিমেট করতেছেন। একটা হলো তার ভালো কাজগুলোর এগেনস্টে তার খারাপ কাজগুলোকে আপনি প্রপার ওয়েটেজ করতেছেন না, এবং সেকেন্ড হলো যে সে যে ব্যাকগ্রাউন্ডে আসছে সে ব্যাকগ্রাউন্ডকে আপনি প্রপার ওয়েটেজ করতেছেন না, এই কারণে আপনি রেটিং খুব উইক দিতেছেন। আপনি দেখেন যে সরকার আসার পর এখন কি গুম খুন হইতেছে, রাজনৈতিক অপারেশন হইতেছে। আপনি কি, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আসছি কিছুক্ষণ আগে, আপনি ক্যাম্পাসে হাঁটতে কি ভয় পাইতেছেন? অথচ আমাদের তো এমন একটা পলিটিক্যাল সিনারিও ছিল যেখানে আপনি রাজনৈতিকভাবে কিছু বলতেছেন, আপনার উঠায় নিয়ে গুম অনেকে কিন্তু বলছে গালিব ভাই যে আয়না ঘরে নিয়ে যাইতেছে, ভয় পাচ্ছে, অনেকে বলছে যে মব জাস্টিসের কারণে অনেকে ভয় পাচ্ছে। কয়টা মব জাস্টিস হয়েছে আপনি গুনেন হাতে? আপনি গত আওয়ামী লীগের 15 বছরে আপনি টোটাল গুম খুনের ভাগ দেন এই 1 বছর টাইম দিয়ে, তারপর এটার সাথে কম্পেয়ার করেন, বলেন আমাকে স্ট্যাটিস্টিকলি যে এটা তার চাইতে খারাপ। নো ওয়ে, কোনো অংশে না। অফকোর্স যেটা হইতেছে এটাকে আমরা সমর্থন করি, অবশ্যই না, কিন্তু আপনি কোন প্যারামিটারের সাথে আপনি তুলনা করবেন? আপনার তো একটা প্যারামিটার লাগবে, প্যারামিটার আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করে আমাকে বলেন যে ভালো না খারাপ অবস্থায় আছে। দেখেন আজকে বিএনপির ব্যাপারে চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ আসছে, কিন্তু আওয়ামী লীগের সময় যে থাগারি চলছে তার সাথে আপনি তুলনা করেন। আপনি বৈদেশিক রিজার্ভের দিকে তাকান যে কোন অবস্থায় আছে, আপনি দেখেন যে এই যে ব্যাংক চুরি করে আওয়ামী লীগের সময় যেভাবে টাকা পাচার হয়েছে এখন সেভাবে হইতেছে কিনা। আপনি দ্রব্যমূল্যের দিকে তাকান, আওয়ামী লীগের সময়ের সাথে তুলনা করেন। আপনি এবার ঈদে মানুষের ঘরে যাওয়া আসা এখানে আপনি কম্পেয়ার করেন। তাহলে আপনি যদি টোটাল সিস্টেমের মধ্যে দেখেন তাহলে দেখবেন যে এটা একটা রিফরমেশন ফেজের মধ্যে আছে, একটা রিকনস্ট্রাকশন ফেজের মধ্যে আছে। সরকারকে আমাদের সমালোচনা করতে হবে, অফকোর্স সমালোচনা না করলে তো সে রাইট পয়েন্টে থাকবে না। যেমন মাসুদ খুব সুন্দরভাবে বলছে যে একজন উপদেষ্টা হয়েছে, এখন সে যদি জানে যে তার চাকরি কখনোই যাবে না, তার পারফরমেন্স আপনি কখনোই রেট করবেন না, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। তাহলে তো তার পারফরমেন্সের ভালো দিক থাকবে না, তাই না? তার রিওয়ার্ড পানিশমেন্ট না থাকলে তোর কাজের মোটিভেশন থাকবে না, এই সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের সফলতার দিকে তাকাইতে হবে। যেমন আপনি দেখেন, আপনি ঐক্যের প্রশ্ন এখানে আসছেন, আমি তো মনে করি সরকারের একটা অনেক বড় সফলতা হলো যে সরকার একটা রিফর্ম কমিশন করছে এবং প্রত্যেকটা কমিশন আলাদা আলাদাভাবে রিপোর্ট দিচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্টগুলো হয়ে গেছে। দেন আপনার হচ্ছে ডক্টর ইউনূস সকল রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু করছে, তাই না? তারা বলছে তারা জুলাই সনদ দিবে, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে, কিন্তু সবকিছু আমাদের যে টাইমলাইন চাইতেছি সেই টাইমলাইনের চাইতে স্লো। যেমন জুলাইয়ের ঘোষণাপত্রটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘোষণাপত্র হয় নাই, আপনি সরকার টাইমলাইন ফেল করছে, তাই না? তারপর জুলাই চার্টার নিয়ে আপনার কথা হইতেছে, তাহলে এই জায়গায় সরকার স্লো, আমি কমপ্লিটলি এগ্রি করি। কিন্তু আপনি দেখেন এই যে ঐক্যমত্য কমিশনে ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হইতেছে, যেমন 70 অনুচ্ছেদ নিয়ে প্রথমে আপনার অন্যান্য রাজনৈতিক দল খুব সম্ভবত বিএনপি এগ্রি করেন, দে কাম ব্যাক। তারপর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি হইতে পারবে না, সেটা নিয়ে প্রথম আলোচনা ফেল করছে, তারপরে কাম ব্যাক। তো এই যে আর্ট অফ নেগোসিয়েশন গোয়িং অন রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি তো মনে করি যে এই কাজটা বাংলাদেশের ইতিহাসে একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ, এবং তারা যদি মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারে, সেটা আমাদের এই ট্রানজিশন পিরিয়ড ক্রস করে যাওয়ার ব্যাপারে দ্যাট উইল বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি মাইলস্টোন। তাহলে সমালোচনার পয়েন্ট ঠিক আছে, সরকারের ব্যর্থতা, ইনকনসিস্টেন্সি, কিছু কিছু জায়গায় সরকারের মন্ত্রীদের ব্যাপারে আপনার দুর্নীতির অভিযোগ আসছে, তাই না? আপনি কাকে রাখতেছেন, কাকে বাদ দিতেছেন, সেই ব্যাপারে আলাপ আলোচনা সে ব্যাপারে মাসুদের কথা বলছেন, এই সমালোচনাগুলো আছে এবং সমালোচনাগুলো ভ্যালিড, এই সমালোচনা আমাদের করতে হবে। আপনি তো কোনো সরকারকে প্রশ্নের উপরে রাখতে পারবেন না, কিন্তু আমি এই প্রশ্ন তোলাকে এবং সমালোচনা করাকে দুইটা প্যারামিটারের এগেনস্টে মাপতে চাই। একটা প্যারামিটার হলো যে আমরা আওয়ামী লীগের সময় সব কিছু ভেঙে পড়ছে, সব কিছু হচ্ছে আপনার একটা মাফিয়া তন্ত্রের মধ্যে, একটা ফ্যাসিজমের মধ্যে চলে গেছে, তো সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসা রিকনস্ট্রাক্ট করতে চাইতেছি, এটার এগেনস্টে আপনাকে মাপতে হবে। এবং আরেকটা হচ্ছে এই সরকারের যে ভালো দিকগুলো আছে তার এগেনস্টে মাপতে হবে। এই দুইটাকে একসাথে মিলিয়ে আমাদের একটা কম্প্রেহেনসিভ জায়গায় যাইতে হবে। দেখেন আপনি মব বলতেছেন বা অন্যান্য জিনিস যেগুলো হইতেছে, এট দ্য সেম টাইম আপনাকে মনে রাখতে হবে যে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতেছি। যে কোনো সোসাইটিতে এরকম ট্রানজিশন টাইম আরও ন্যাস্টি হতে পারে, আরও খারাপ হতে পারে। তো এটা যদি আমাদের মাথায় না থাকে এবং আপনি পুরো সিনারিওকে এক ধরনের হোপলেস সিনারিওতে পরিণত করেন, আমি মনে করি দ্যাটস নট আ ফেয়ার অ্যাসেসমেন্ট।